হুম কেন আমি এখানে আছি আর আমি কি খুঁজতে বের হয়েছি সেটা বুঝতে হলে মূল ইতিহাসটা একদম শুরু থেকেই জানতে হবে। বহু শতাব্দী আগে এই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে উনাসন সতর্ক হয়ে গেলেন। গত 2 দিন ধরে তিনি এই জঙ্গলে ঘুরছেন। জঙ্গলের ভিতরেই এই জায়গাটা একটু খোলা মতো, এছাড়া বিশেষ কিছু এখনো চোখে পড়ে নাই। তবুও একটা অনুভূতি হলো, ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা উপলব্ধির কথায় সাড়া দিল। উনাসন একটু বাড়তি সতর্ক হলেন। ইশারা করতেই সাথে আসা অন্য 2 জনও সতর্ক হল। কারো সাথে কোনো অস্ত্রশস্ত্র নাই। তা থেকে বোঝা যাচ্ছে যে এরা ভয়ঙ্কর কিছু নয়, শিকারী সুলভ নিষ্ঠুরতাও নাই। উনাসন একজন গোত্রপ্রধান। প্রায় 20 থেকে 25 জনের একটা দল নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে এদিক ওদিক ঘুরছেন একটা আশ্রয়ের জন্য। সাথে মহিলা, বাচ্চা কাচ্চা আছে। সবার নিরাপত্তার কথা চিন্তা করে যা করার দ্রুত করতে হবে। জায়গাটার কথা উনাসন জানতেন অনেক আগে থেকেই। একবার তিনি এখানে এসেছিলেন তার পিতার সাথে। মনে আছে তিনি তখন খুব ছোট। তার পিতার কাছ থেকেই তিনি জেনেছিলেন কিভাবে বসবাসের উপযোগী জায়গা খুঁজতে হয়, আর প্রয়োজনে একাধিক বিকল্প জায়গা খুঁজে রাখারও বিধান আছে। এটা গোত্রপ্রধানের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা আসলে 1000 বছর পুরনো একটা সমাজ ব্যবস্থার কথা বলছি। সেখানে মানুষের নিরাপত্তা ব্যবস্থার কোনো নির্দিষ্ট রূপরেখা ছিল। কখন কি ঘটে যায় তার কোনো আগাম নির্দেশনা পাওয়ার কোনো উপায় ছিল না। তারা সবসময় সবকিছুরই একটা বিকল্প একটা ব্যবস্থা করে রাখত বা চেষ্টা করত। সে যখন অনেক আগে এখানে এসেছিল তার কোনো সময়ের হিসেব ছিল না। আসলে সময়ের হিসেব রাখা তারা তখন শিখে নাই। মনে আছে যে বছর আকাশ থেকে আগুনে বজ্র পড়ে বড় বট গাছটা পুড়ে গেল, সে বছরই পিতা তাকে নিয়ে এসেছিলেন। সাথে আরও লোক ছিল, তার সবকিছু মনে নাই। সেখানে তারা একটা মূর্তি পায়। সেটা কোনো দেবী মূর্তি ছিল। স্থানটাতে কোনো অশুভ প্রভাব ছিল। দেবীকে তুষ্ট রাখতে হবে এরকম কিছু ব্যাপার বাবা বলে গিয়েছিলেন। বাবাও মারা গেছেন কত হাজারো সূর্য আগে। তার কোনো হিসেব উনাসনের কাছে নাই। বাবা বলে গিয়েছিলেন, যদি আর কোনো ব্যবস্থা না করতে পারো, আর কোনো উপায় না থাকে, তাহলেই এই দিকটাতে এসো। জায়গাটাতে কোনো এক অপদেবীর প্রভাব আছে। তিনি এখানে বাস করেন। এখানে থাকতে হলে তাকে তুষ্ট করে থাকতে হবে। তিনি যদি তুষ্ট থাকেন তাহলে এই জায়গা খুবই নিরাপদ। কিন্তু যদি দেবী রুষ্ট হন তাহলে প্রাণ নাশের সম্ভাবনা আছে। বাবা কিছু পূজা উপজার নিয়ম কানুন লিপিবদ্ধ করে তাকে দিয়েছিলেন, আর দিয়েছিলেন একটা বিশেষ কবচ, প্রচঞ্চলা সিদ্ধ বন্ধন। উনাসন জানতেন সেটা, তবে জিনিসটা কি তা বোঝার মতো বয়স তার ছিল না। শুধু এতটুকু অনুধাবন করতে পারছিলেন যে পিতা তাকে খুবই গুরুত্বপূর্ণ আর কঠিন একটা দায়িত্ব দিয়ে যাচ্ছেন, যার প্রভাব হয়তো সুদূর প্রসারী। আর তা কত দূর পর্যন্ত বিস্তৃত আর কত শতাব্দীব্যাপী এর প্রভাব সক্রিয় থাকবে তার কোনো হিসেব নাই। বর্তমান আবাস তাদের কেন ছাড়তে হয়েছে সেটা অন্য একটা গল্প। এই সব ভাবতে ভাবতেই উনাসন সামনে এগিয়ে গেলেন। সাথে কবচটা আছে, সেটাই এখন ভরসা। একসময় এখানে বসতি ছিল, বেশ কিছু ভাঙা ঘরবাড়ি আর বিভিন্ন ধরনের স্থাপনা দেখে তা অনুমান করা যায়। উনাসন যে জিনিসটা খুঁজছিলেন সেটা দেখতে পেলেন, একটা মন্দির। তিনি ছোটবেলা যখন দেখেছিলেন তখনই ভগ্নদশা ছিল। এখন অবস্থা আরও শোচনীয়। চারপাশে গাছপালা উঠে মন্দিরটাকে একদম ঢেকে ফেলেছে। মন্দিরটা ঠিক কোন জায়গায় আছে তার একটা নির্দেশনা তা উনাসনের কাছে ছিল, তাই মন্দিরটা খুঁজে পেয়েছেন। তা না হলে একদম অসম্ভব একটা বিষয় ছিল। গাছটাছ সরিয়ে উনাসন একটা জায়গা করে নিয়ে মন্দিরের চাতালে উঠলেন। সেখানে উঠে বুঝলেন গাছপালা আসলে মন্দিরটাকে রক্ষা করার জন্যই ঘিরে রেখেছিল। এখন দেখতে হবে বিগ্রহ আছে কিনা। বিগ্রহ না থাকলে তো কোনো লাভই নেই। যেই তিমিরে সেই তিমিরেই আবার নতুন করে শুরু করতে হবে। ভাবতে ভাবতে উনাসন গর্ভগৃহের দিকে এগিয়ে গেলেন। মন্ত্রী, যা হওয়ার হয়ে গেছে, এখন বাদ দাও।
জানোই তো, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। আর তুমিও মাঝে মাঝে কিসব উল্টাপাল্টা কাজ করো। আপনি তো আমাকে কথা বলারই সুযোগ দিলেন না। তুমি কাণ্ডটা কি করেছো? হ্যাঁ, রেগে যাওয়াটা স্বাভাবিক। কুকর্মকে পাঠানোর আমার একটা বিশেষ কারণ ছিল। যে কারণই থাকুক, আমাকে জানানোটা তোমার কর্তব্য। রাজ্যের ভালোর জন্য আমি অনেক কিছুই তো করি, তার বেশিরভাগই তো আপনাকে জানানো হয় না। বুঝলাম, কিন্তু কুকর্মকে পাঠানোটা রাজ্যের কোন লাভের পর্যায়ে পড়ে? এর ব্যাখ্যা আমার কাছে আছে। ব্যাখ্যা আছে? করো, ব্যাখ্যা করো। আমার এখন ব্যাখ্যা করার মুড নেই, একদম নেই। মুড ঠিক করতে কি লাগবে? আহা, বলো, ন্যাকামো করো না। না, ভাবছিলাম আদি গোপালের রসগোল্লা যদি হতো তাহলে বেশ জমে যেত। মন্দিরের গর্ভগৃহে মূর্তিটা পাওয়া গেল। উনাসনের নির্দেশে মন্দিরের ভিতরে বাইরে যতটা সম্ভব পরিষ্কার করে পূজা উপযোগী করা হয়েছে। পূজার উপকরণ কিছু সাথেই ছিল, বাকি কিছু জোগাড় করা হয়েছে। উনাসন পূজায় বসলেন। এটা ছিল স্বর্ণশুভা নগরীর একেবারে শুরুর দিকের ঘটনা। পূজা সম্পন্ন হওয়ার পর আরও যারা ছিলেন তাদেরকে নিয়ে আসা হলো। তারপর শুরু হলো বসবাস। সত্যি বসবাস উপযোগী দারুণ একটা জায়গা ছিল এটি। তারপর কত শতাব্দী পেরিয়ে গেল, সেই নগরী আস্তে আস্তে বড় হলো, উন্নত হলো। মানুষজন বাড়ল, আরও ঘরবাড়ি তৈরি হলো। উনাসন কবে মারা গেছেন, কিন্তু তার নির্দেশিত প্রতিটা বাক্য এখনও অক্ষরে অক্ষরে পালন করা হয়। প্রতিদিন নির্দিষ্ট নিয়মে দেবীকে অর্ঘ্য দেয়া হয়। সময়ের সাথে সাথে বসতি বড় হতে লাগল, ফলে মূল মন্দির সেটা থেকে বসতি একটু একটু করে বেশ দূরে সরে গেল। এখন আমাদের রওনা হওয়া উচিত। অন্ধকার থাকতে থাকতেই যাওয়াই ভালো। আবার সূর্য উঠে গেলে গরমে চলা যাবে না। ফুর্তিতে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করুন।